আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষ ফিজিক্স 3 চ্যাপ্টার নাম্বার 14 ক্লাস নাম্বার 2। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 14 থেকে প্রথম যে ক্লাসটি করেছিলাম সেখানে দুইটা প্রশ্ন সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা দুইটা প্রশ্ন সলভ করব। মোট 4টা প্রশ্নই আমরা চ্যাপ্টার 14 থেকে পড়ব। আর মনে রাখবে এই 4টা প্রশ্ন সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে গ বিভাগের। আমি প্রতিবারের মতো এবারও বলবো ফিজিক্সের জন্য শেষের চ্যাপ্টারগুলো গ বিভাগের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট অধ্যায়। আজকে আমরা অধ্যায় 14 দুইটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে প্রথমে প্লাঙ্কের বিকরণ তত্ত্ব প্রতিষ্ঠা করো। অনার্স সেকেন্ড ইয়ার ফিজিক্স 3 চ্যাপ্টার নাম্বার 14 ক্লাস নাম্বার 2। প্রথম প্রশ্নটি হচ্ছে প্লাঙ্কের বিকরণ তত্ত্ব। তো ফার্স্ট আমাদের তত্ত্বটা লিখতে হবে। প্লাঙ্কের অভিমত অনুসারে কোন বস্তু হতে শক্তির বিকরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, বরং বিকরণ বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড আকারে বা কোয়ান্টাম আকারে নির্গত হয়, বা প্যাকেট আকারে বা গুচ্ছ আকারে, যেভাবে লেখা হয়। বিকরণ বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড আকারে বা এক একটি গুচ্ছ আকারে শোষিত ও নির্গত হয়। এটা হচ্ছে প্লাঙ্কের থিওরি। ঠিক আছে, বিজ্ঞানী প্লাঙ্ক বলেছে যে কোনো একটা বস্তু হতে যদি শক্তি, সাপোজ এখানে কোনো একটা বস্তু রয়েছে, এখান থেকে তার শক্তিটা শোষিত হবে বা নির্গত হবে। তো এই শক্তিটা এলোমেলো ভাবে ওই বস্তু হতে শোষিত হতে পারবে না, আবার নির্গত হতে পারবে না। মূলত শক্তিটাকে বিচ্ছিন্ন আকারে, খন্ড খন্ড আকারে, অথবা গুচ্ছ আকারে, অথবা প্যাকেট আকারে, অথবা কোয়ান্টাম বা ফটন আকারে নির্গত হতে হবে। এই তত্ত্বটাকে বলা হয় প্লাঙ্কের বিকরণ তত্ত্ব। এখন এই সমীকরণটা আমরা লিখব। তো এখান থেকে একটা ছোট প্রশ্ন ব্রিফে আসে, সেটা হচ্ছে কোয়ান্টাম কাকে বলে। তো কোয়ান্টাম মূলত হচ্ছে এই যে এখানে প্লাঙ্ক বলেছে কোন শক্তির খন্ড হয় বা এক একটি গুচ্ছ আকারে, এই এক একটি গুচ্ছকেই বলা হয় কোয়ান্টাম। এখন লেখো, যদি কোয়ান্টামকে আবার বলা হয় ফটন, যদি কোয়ান্টাম বা ফটনের কম্পাঙ্ক মিউ এবং প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে এইচ
হয় তবে প্রতিটি ফটনের শক্তির পরিমাণ হবে ইকুয়াল এইচ মিউ। আর যদি n সংখ্যক হয় তাহলে n এইচ মিউ। ফটনের ভরবেগ p ইকুয়াল এইচ মিউ ভাগ সি, এইচ ভাগ ল্যামডা। মূলত এখানে আমরা জানি ল্যামডা ইকুয়াল সি ভাগ মিউ, এখান থেকে না, এখানে আমি সরাসরি লিখলাম যে ফটনের ভরবেগ p ইকুয়াল এইচ মিউ ভাগ সি। এখানে মিউ ভাগ সি, এটাকে যদি ল্যামডার মান হয় তাহলে এখানে সিটা নিচে আছে আর মিউটা উপরে আছে, কিন্তু এখানে সি উপরে আছে আর মিউ নিচে আছে, তার মানে এখানে উল্টে যাবে। তো ল্যামডাটা নিচে ভাগ অবস্থা হবে, সি যদি উপরে যায় আর মিউ যদি নিচে আসে, এটা ইউ না মিউ, তাহলে ল্যামডাটা ভাগ হয়। তো আমরা আপেক্ষিক তত্ত্ব থেকে জানি যে কোনো একটা বস্তু থেকে যদি শক্তি নির্গত হয় তাহলে ওই বস্তুর ভরবেগও থাকবে। আবার এই ভরবেগে স্থির ভরশূন্য কণার ক্ষেত্রে ভরবেগ হবে কণার শক্তি আর আলোর দ্যুতি। তো আমরা এখানে লিখি যে সূত্রটা যে এখানে লিখেছি আমি তোমাদের, ফটনের ভরবেগ p ইকুয়াল এইচ মিউ ভাগ সি। এই এইচ মিউ এটা হচ্ছে কণার শক্তি আর সি হচ্ছে আলোর দ্রুতি, আর মাঝখানে অনুপাত মানে ভাগ। তাহলে ফটনের ভরবেগ হচ্ছে কণার শক্তি ভাগ হচ্ছে আলোর দ্রুতি। অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব হতে আমাদের জানা আছে কোনো বস্তু থেকে যদি শক্তি নির্গত হয় তাহলে ওই বস্তুর অবশ্যই ভরবেগও আছে। তো ফটনের ভরবেগ পি মান বের করে নিলাম। এখন আমরা কৃষ্ণ বস্তু থেকে যাব। তোমরা এখানে লিখতে পারো আপেক্ষিক তত্ত্ব হতে, ওই কথাটা লিখতে পারো, এখানে লিখে তারপরে এটা লিখবে। প্লাঙ্কের কোয়ান্টাম অনুসারে কৃষ্ণ বস্তু হতে বিকীর্ণ ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীর মধ্যে শক্তির ঘনত্ব হলো ই ল্যামডা ইকুয়াল 8 পাই এইচ সি ল্যামডা 5 ল্যামডা এইচ ল্যামডা কে টি মাইনাস 1। তাহলে এখন দেখো 4 নম্বর সমীকরণটা আমরা কোথা থেকে নিয়ে আসে মান বসাইনি, সরাসরি দিয়ে দিলাম, কারণ আমরা এটা জানি সমীকরণটা যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কৃষ্ণ বস্তু হতে যদি ল্যামডা এবং ল্যামডা প্লাস ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী নির্গত হয় তাহলে তাদের মধ্যে শক্তির ঘনত্বের সূত্র হচ্ছে ই ল্যামডা ডিভাইডেড এই অংশটুকু। এই সমীকরণটাকে মূলত বলা হয় প্লাঙ্কের বিকরণ তত্ত্বের সমীকরণ।
এখন আমরা সেকেন্ড প্রশ্নটা সলভ করব। প্রশ্নটি হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এই প্রশ্নটা আবার হচ্ছে তোমরা যখন অনার্স ফাইনাল ইয়ারে উঠবে তখন অনার্স ফাইনাল ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রিতেও রয়েছে, চ্যাপ্টার 1, ফোর্থ ইয়ার চ্যাপ্টার 1 ফিজিক্যাল কেমিস্ট্রি। তাই প্রশ্নটা সবসময় নোট করে রাখবে। আমি শর্টকাট করে প্রশ্নটা লিখে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। তো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা তৈরি হওয়ার আগে আইনস্টাইন একটা পরীক্ষালব্ধ কাজ করেন। তো কাজটা কিরকম, ধরো এখানে একটা ধাতব পৃষ্ঠ নিলাম। এখন এই ধাতব পৃষ্ঠে যদি আমি মিউ কম্পাঙ্কের কোনো ফটনকে আপাতিত করি, তাহলে এই ধাতব পৃষ্ঠে যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুর সঙ্গে এই মিউ কম্পাঙ্কের ফটনে একটা সংঘর্ষ সৃষ্টি হবে। তো তখন বিজ্ঞানী আইনস্টাইন মনে করে যদি আমি একটা ধাতব পৃষ্ঠে মিউ কম্পাঙ্কের ফটন রাখি, তাহলে কোনো না কোনো সময় যদি এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, তখন ধাতব পৃষ্ঠের পরমাণু মিউ কম্পাঙ্কের ফটন হতে সমস্ত শক্তি হয় শোষণ করবে, নাহলে শক্তি সেখানে নির্গত করবে। যে কোনো একটা কাজ তারা করবে, হয় শোষণ করবে নাহলে নির্গত করবে। তো যখন শক্তি শোষণ করবে বা নির্গত করবে তখন পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তখন 1905 সালে তো বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব প্রকাশ করেন। তার মতে ফটন থেকে যে প্রাপ্ত ইলেকট্রনের শক্তি, ফটন হতে যখন ইলেকট্রনের শক্তিটা নির্গত হবে তখন এটাকে লিখতে হবে এইচ মিউ। এই এইচ মিউ পরিমাণ শক্তিটা ওয়ার্ক ফাংশন ই নট অপেক্ষা বেশি হয়, তবে নির্গত ইলেকট্রনের গতি শক্তির একটা সমীকরণ তিনি উদ্ভাবন করেন। আমরা এগুলো এখন থিওরিগুলো লিখবো এখানে। তো ভাষাগুলো যেগুলো বললাম তোমাদের লিখে দিচ্ছি। কোন ধাতব পৃষ্ঠে মিউ কম্পাঙ্কের ফটন আপাতিত হলে কোন ধাতব পদার্থের পৃষ্ঠে মিউ কম্পাঙ্কে, এগুলা কিন্তু মিউ বারবার ইউ হচ্ছে, মিউ আপাতিত হলে ধাতব পদার্থের পরমাণুর সাথে ফটনের স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। আইনস্টাইন মনে করেন যে ফটনের সাথে ধাতব পৃষ্ঠে পদার্থ সমূহের সংঘর্ষের ফলে পরমাণু হয়তো ফটনের সমস্ত শক্তি শোষণ করবে না। পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে কিছু শক্তির প্রয়োজন হয়।
1905 সালে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব প্রকাশ করেন। তার মতে ফটন থেকে প্রাপ্ত ইলেকট্রনের শক্তি h nu যদি ওয়ার্ক ফাংশন E নট অপেক্ষা বেশি হয় তবে নির্গত ইলেকট্রনের শক্তি ইলেকট্রনের গতিশক্তি হবে হাফ mv² ইকুয়াল h nu মাইনাস E নট। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ হচ্ছে কোনো ধাতব পদার্থের পৃষ্ঠে মিউ কম্পাঙ্কের ফটন আপতিত হলে ধাতব পদার্থের পরমাণুর সাথে ফটনের স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। আইনস্টাইন তখন মনে করেন যে ফটনের সাথে ধাতব পৃষ্ঠের পদার্থের সমূহের সংঘর্ষের ফলে পরমাণু হতে ফটনের সমস্ত শক্তি সে শোষণ করবে না। তখন কি করবে? পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তো 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব প্রকাশ করেন। সেখানে তিনি বলেন যে ফটন থেকে প্রাপ্ত ইলেকট্রনের শক্তি h mu যদি ওয়ার্ক ফাংশন E নট অপেক্ষা বেশি হয় তবে নির্গত ইলেকট্রনের গতিশক্তি হবে হাফ mv² ইকুয়াল h mu মাইনাস E নট। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। তো যে কোনো জায়গায় যে কোনো বইয়ে যে কোনো সাজেশনে ওয়ার্ক ফাংশনের এককটা একক রকম থাকে, ই নটও থাকতে পারে আবার অন্যরকম একটা সিম্বলও থাকতে পারে। তো এটা নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করবে না, যার বই যেটা থাকবে তাই সেটাই ব্যবহার করবে। এখন হচ্ছে আমরা জানি যে শক্তি পুরো একটা যে ধাতব পৃষ্ঠ প্রথমে আমরা চিত্র অঙ্কন করলাম, ওই ধাতব পৃষ্ঠে তো বিভিন্ন পরমাণু রয়েছে, একটা না অসংখ্য পরমাণু রয়েছে। এখন সবগুলো পরমাণু তো সেম পরিমাণে শক্তি নির্গত করবে না। তো প্রত্যেকটা পরমাণু বা বিভিন্ন পরমাণু হতে ইলেকট্রন যে নির্গত হবে, এই ইলেকট্রন নির্গত করতে বিভিন্ন শক্তির প্রয়োজন হবে, একই শক্তির প্রয়োজন হবে না। যেমন এখানে আমি আছি, ক্লাসে তোমরা আছো, আমার বয়স তোমাদের বয়স সেম না, অথচ আমরা একই একটা জায়গায় দাঁড়িয়ে এখন রয়েছে বা একই একটা ক্লাসের মধ্যে রয়েছে, অথচ আমাদের প্রত্যেকের বয়সের ডিফারেন্স রয়েছে। ঠিক সেরকম এই ধাতব পৃষ্ঠতে যতগুলো পরমাণু রয়েছে সবগুলো পরমাণু হতে ইলেকট্রন নির্গত করতেও বিভিন্ন শক্তির প্রয়োজন হবে। এখন যে পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে কম শক্তির প্রয়োজন হয় সেটি হচ্ছে সেই ইলেকট্রনের গতিশক্তিটাই সর্বাধিক হবে। তাহলে আমরা এখন সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ লিখতে পারি। প্রথম যে সমীকরণটা লিখেছি, আমি যে কথাগুলো মুখে বললাম সেটা তোমরা অবশ্যই লিখবে, যে বিভিন্ন পরমাণু হতে ইলেকট্রন নির্গত করতে বিভিন্ন শক্তির প্রয়োজন হয়। যে পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে কম শক্তির প্রয়োজন হয় সেই ইলেকট্রনের গতিশক্তি সর্বাধিক হয়। দেন সমীকরণটা লিখবে হাফ এম, তাহলে ভি এখানে দিব ম্যাক্স, এইচ মিউ মাইনাস হচ্ছে ই নট। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন যদি আপাতিত রশ্মির তীব্রতা বা ফ্রিকোয়েন্সি কমতে থাকলে নির্গত ইলেকট্রনের গতিবেগ
হ্রাস পেতে থাকবে। এখানে তীব্রতা না লিখে ফ্রিকোয়েন্সি লেখাটাই বেটার হবে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এখানে দাঁড়িয়ে, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিকে আমরা লিখতে পারি মিরর দ্বারা লেখা হয় প্রকাশিত করলে কি হচ্ছে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে ওয়ার্ক ফাংশন ই নট ইকুয়াল হচ্ছে মিউ নট। আমাদের 2 নম্বর সমীকরণ হতে পারে 2 হতে পারে এর পাশে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল এইচ মিউ, যেমন ছিল তেমনই লিখলাম, আর এই ই নটের পরিবর্তে লিখব এইচ মিউ নট। তাহলে এখানেও এইচ এখানেও এইচ কমন নিব, মিউ মাইনাস মিউ নট। এটি নির্ণয় সমীকরণ। শেষে লিখবে এটি বা 3 নং সমীকরণই হলো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার নির্ণয় সমীকরণ। তাহলে এই ছিল চ্যাপ্টার 14 থেকে যে দুইটা প্রশ্ন, সেই প্রশ্ন দুইটির সমাধান। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আগামী ক্লাসের আগে তোমরা এই চ্যাপ্টারের প্রবলেম জানাবে। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সামনের দিনে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।